কাঠিয়াট মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ অনলাইন সেমিনার 2021 জাতীয় বাজেট 2021-22 পর্যালোচনা মূল্যায়ন আয়োজনে অর্থনীতি বিভাগ প্রবন্ধ উপস্থাপন প্রণয়নে আমি হারাধন চন্দ্রনাথ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, কাঠিয়াট মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, হাটাজারি, চট্টগ্রাম। আজকের অনুষ্ঠানে যে সকল শিক্ষার্থী এবং সহকর্মীরা অংশগ্রহণ করেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই, আন্তরিক শ্রদ্ধা জানিয়ে এই করোনার মধ্যেই আমরা কলেজের অনলাইন ক্লাস শুরু করেছি। আমাদের কলেজের বিগত কয়েক বছর যাবৎ বিভাগীয় সেমিনারের অনুষ্ঠানের রীতি রয়েছে। সেই ধারাবাহিকতায় আমি 2020-21 অর্থ বছরের জাতীয় বাজেট পর্যালোচনা মূল্যায়ন সেমিনার করেছি। এই বছরও আপনাদের সাহায্য সহযোগিতায় জাতীয় বাজেট 2021 ও 2022 পর্যালোচনা মূল্যায়নের সেমিনার করার জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছি। আপনাদের সার্বিক সমর্থন এবং সহযোগিতা কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের সেমিনারের কার্যক্রম। স্বাগতম সুপ্রিয় সহকর্মীবৃন্দ এবং শিক্ষার্থী। সেমিনার 2021 বিষয় জাতীয় বাজেট 2021 ও 2022 পর্যালোচনা ও মূল্যায়ন আয়োজনে অর্থনীতি বিভাগ, কাঠিয়াট মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, হাটাজারি, চট্টগ্রাম। প্রবন্ধ উপস্থাপক আমি হারাধন চন্দ্রনাথ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, কাঠিয়াট মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, হাটাজারি, চট্টগ্রাম। নিচে আমার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়েছি। জাতীয় সংসদে বাজেট 2021-2022 উপস্থাপন করা হয় 3রা জুন 2021। সংসদে মাননীয় অর্থমন্ত্রী মুস্তফা কামাল, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদকে নিয়ে সংসদে প্রবেশ করেন। জাতীয় বাজেট 2021-2022 উপস্থাপন করেন মাননীয় অর্থমন্ত্রী মুস্তফা কামাল। সংসদে জাতীয় বাজেট 2021-22 উপস্থাপন আমি উপস্থাপনের একটি ভিডিও আপনাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব মুস্তফা কামাল 2020-2021 অর্থ বছরের সম্পূরক বাজেট এবং 2021-2022 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন। মাননীয় অর্থমন্ত্রী, আপনি বাজেট উপস্থাপনের অনুমতি প্রার্থনা করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মুস্তফা কামাল, অর্থমন্ত্রী,
2020-2021 অর্থ বছরের সম্পূরক বাজেট এবং 2021-2022 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, অনুমতি দেয়া হলো। আপনি এখন বাজেট উপস্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মাননীয় স্পিকার, আপনার সানুগ্রহ অনুমতিক্রমে আমি আহম মুস্তফা কামাল অর্থমন্ত্রী 2020-2021 অর্থ বছরের সম্পূরক বাজেট এবং 2021-2022 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এই মহান বিসমিল্লাহ। বাজেট 2021-2022 বাজেট 6,03,681 কোটি টাকা। এই 6,03,081 কোটি টাকার বাজেট ঘোষণা করেন মাননীয় অর্থমন্ত্রী আহ মুস্তফা কামাল। বৈদেশিক অনুদান ব্যতীত মোট আয়ের লক্ষ্যমাত্রা, বৈদেশিক অনুদান ব্যতীত লক্ষ্যমাত্রা 3,89,000 কোটি টাকা। বৈদেশিক অনুদান ছাড়া আমাদের বাজেটের আয়ের লক্ষ্যমাত্রা 3,89,000 কোটি টাকা। আমাদের সেই বৈদেশিক অনুদান ব্যতীত বৈদেশিক আয়ের যে লক্ষ্যমাত্রা তার একটি হিসাবের তালিকা আমি আপনাদের জন্য এখানে প্রদর্শন করছি। প্রথমে আমাদের আছে জাতীয় রাজস্ব বোর্ড থেকে বোর্ড নিয়ন্ত্রিত কর। প্রত্যেক কর সেই করের পরিমাণ 3,30,000 কোটি টাকা। এই তাহলে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত কর 3,30,000 কোটি টাকা। রাজস্ব বোর্ড বহির্ভূত কর আমাদের রয়েছে 16,000 কোটি টাকা। কর ব্যতীত প্রাপ্তি, আমাদের কর ব্যতীত প্রাপ্তি রয়েছে 43,000 কোটি টাকা কর ব্যতীত প্রাপ্তি। বৈদেশিক অনুদান ব্যতীত মোট আয়ের লক্ষ্যমাত্রা আমাদের 3,89,000 কোটি টাকা। তাহলে আমরা জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত কর 3,30,000 কোটি টাকা, জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর 16,000 কোটি টাকা, কর ব্যতীত প্রাপ্তি 43,000 কোটি টাকা। বৈদেশিক অনুদান ব্যতীত মোট আয়ের লক্ষ্যমাত্রা 3,89,000 কোটি টাকা। এই গেল আমাদের বৈদেশিক অনুদান ব্যতীত। এখন আমরা দেখাবো বৈদেশিক অনুদান সহ আয়ের লক্ষ্যমাত্রা। বৈদেশিক অনুদান সব বিদেশ থেকে যে আমরা অনুদান পাই, সাহায্য সহযোগিতা পাই, সেই সাহায্য সহযোগিতা সহ আমাদের আয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে 3,92,490 কোটি টাকা। তাহলে আমরা বুঝতে পারছি এখানে বৈদেশিক অনুদান আমাদের অন্তর্ভুক্ত করা হয়েছে 3,92,490 কোটি টাকা। এই বৈদেশিক অনুদান সহ আয়ের যে হিসাবটা
সেটা আমি আরেকটি তালিকার মধ্যে আপনাদের জন্য উপস্থাপন করছি। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত কর, এই হিসাবটা আমাদের আগের তালিকা তো আছে। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত কর 3,30,000 কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর আমাদের রয়েছে 16,000 কোটি টাকা। তাহলে আমাদের জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর 16,000 কোটি টাকা, কর ব্যতীত প্রাপ্তি 43,000 কোটি টাকা, কর ব্যতীত প্রাপ্তি 43,000 কোটি টাকা। বৈদেশিক অনুদান, আমরা কি পরিমাণ বৈদেশিক অনুদান এই অর্থ বছরে পাওয়ার প্রত্যাশা করেছি, সে প্রাপ্তির পরিমাণ 3,490 কোটি টাকা। তাহলে সর্বমোট আমাদের বৈদেশিক অনুদান সহ আমাদের প্রাপ্তি হচ্ছে 3,92,490 কোটি টাকা। এই গেল আমাদের বৈদেশিক অনুদান সহ আয়ের লক্ষ্যমাত্রা। অনুদান সহ ঘাটতির পরিমাণ, বাজেটে আমাদের আয়ের পরিমাণ বাজেটের আকার ধরা হয়েছে 6,03,691 কোটি টাকা। সেখানে আমাদের আয়ের লক্ষ্যমাত্রা বৈদেশিক অনুদান ব্যতীত 3,89,000 কোটি টাকা। এখন অনুদান সহ যদি আমরা অনুদান সহ ঘাটতির পরিমাণ, আমাদের কি পরিমাণ বাজেটে ঘাটতি রয়েছে সেই হিসাবটা আমরা এখানে দেখাচ্ছি। 2,11,191 কোটি টাকা। এই 191 কোটি টাকা আমাদের এই ঘাটতি রয়েছে বাজেটে, যে এই টাকাটা আমাদের বাজেটের বিদেশ থেকে আমাদের করতে হবে ঘাটতির পরিমাণ। এই ঘাটতির পরিমাণটা আমাদের দিতে হবে। এই ঘাটতি টাকা আমরা বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করতে পারবো, সেই বিষয়টা আমরা পরে দেখাচ্ছি। বৈদেশিক অনুদান সহ ঘাটতির অর্থায়নের তালিকা, অর্থাৎ এই যে বৈদেশিক যে অনুদান সহ ঘাটতি, যে পরিমাণ টাকাটা আমাদের বাজেটের জন্য ঘাটতি রয়েছে, সেই ঘাটতির টাকাটা কোত্থেকে আসবে, আমরা কিভাবে সেটা কাভার করব, তার একটি তালিকা এখানে দেওয়া হলো। আভ্যন্তরীণ ঋণ, আমাদের দেশের ভিতর থেকে আমরা ঋণ করব 1,13,453 কোটি টাকা। এই টাকাটা আমরা আভ্যন্তরীণ ঋণ হিসাবে দেখাচ্ছি। এই আভ্যন্তরীণ ঋণ কোন কোন খাত থেকে আসবে, এই আভ্যন্তরীণ ঋণগুলো আমরা কোন কোন খাত থেকে নেব, সেটা প্রথমে আমাদের রয়েছে আভ্যন্তরীণ ব্যাংক থেকে। আমরা ব্যাংক থেকে নিব এই টাকার মধ্যে 76,452 কোটি টাকা আমরা নেব কোথায় থেকে, ব্যাংক থেকে। ব্যাংক থেকে নিব এই টাকাটা। তারপর আমরা সঞ্চয়পত্র থেকে নিব। সঞ্চয়পত্র, ব্যাংকে সঞ্চয়পত্র বিক্রি করে, জনগণের মাধ্যমে সঞ্চয়পত্র বিক্রি করে আমরা 32,000 কোটি টাকা সংগ্রহ করবে সরকার। তারপর রয়েছে অন্যান্য এই উৎস থেকে, বিভিন্ন শিল্প কারখানা বা অন্যান্য সরকারের বিভিন্ন সোর্স থেকে দেশের অভ্যন্তরে, সেখান থেকে তারা নিবে 5,001 কোটি টাকা। এ হচ্ছে আমাদের আভ্যন্তরীণ উৎস হিসাব। এই তিনটা হিসাবে মিলে আমাদের 1,13,453 কোটি টাকা, এই তিনটার হিসাবে। এবার আমরা বিদেশি উৎস থেকে কিভাবে কি পরিমাণ পাচ্ছি সেটাই দেখাই। বৈদেশিক ঋণের প্রাপ্তি আমাদের 97,738 কোটি টাকা। বৈদেশিক ঋণ সহ মোট ঘাটতির পরিমাণ, তাহলে বৈদেশিক ঋণ সহ আমাদের ঘাটতির পরিমাণ, যে টাকাটা আমাদের আগেই দেখানো হয়েছে যে 2,11,119 কোটি টাকা,
2,11,119 কোটি টাকা। আমরা এখন বাজেটে ঘাটতি অনুদান সহ 2,191 কোটি টাকার অর্থায়নের একটি পাই চার্ট দেখাচ্ছি। যে আভ্যন্তরীণ ঋণ আমাদের 36.21%, সঞ্চয়পত্র থেকে 15.15%, অন্যান্য থেকে আমাদের 2.36%। এটা আমাদের আভ্যন্তরীণ উৎসের হিসাব। তারপর বৈদেশিক ঋণ রয়েছে আমাদের 46.29%। এ হচ্ছে ঘাটতি অর্থায়নের শতকরা হিসাব। এবার আমরা দেখাবো বৈদেশিক অনুদান ব্যতীত ঘাটতির পরিমাণ। বৈদেশিক অনুদান ব্যতীত ঘাটতির পরিমাণ, এই ঘাটতি আরো একটু বেশি হবে যেহেতু এখানে অনুদান নেই। 2,14,681 কোটি টাকা, 2,14,681 কোটি টাকা। এই টাকার হিসাব আমরা এখানে দেখাচ্ছি। বৈদেশিক অনুদান ব্যতীত ঘাটতি অর্থায়নের তালিকা আমরা এখানে দেখাচ্ছি। যে আভ্যন্তরীণ ঋণের ব্যাপারটা 1,13,453 কোটি টাকা। এই আভ্যন্তরীণ ঋণ কোথেকে আসবে? এই আভ্যন্তরীণ ঋণ আমাদের ব্যাংক থেকে আসবে। আভ্যন্তরীণ ব্যাংক থেকে আমাদের 76,452 কোটি টাকা। সঞ্চয়পত্র থেকে আমাদের 32,000 কোটি টাকা। তার অন্যান্য উৎস থেকে আমাদের 5,001 কোটি টাকা। বৈদেশিক ঋণ প্রাপ্তি 97,738 কোটি টাকা। এই গেল বৈদেশিক অনুদান ব্যতীত ঘাটতি অর্থায়নের পরিমাণ। অনুদান বৈদেশিক অনুদান পাইলে অনুদান সহ যে 3,490 কোটি টাকা। মোট বৈদেশিক ঋণ সহ মোট ঘাটতি আয়ের লক্ষ্যমাত্রা 2,14,681 কোটি টাকা। বাজেট ঘাটতির অনুদান ব্যতীত 2,14,681 কোটি টাকার অর্থায়নের শতকরা হিসাব। আভ্যন্তরীণ ব্যাংক 35.61%, সঞ্চয়পত্র থেকে 14.90%, আভ্যন্তরীণ উৎস থেকে 2.32%, বৈদেশিক ঋণ 45.52%, বৈদেশিক অনুদান 1.62%। এই ছিল শতকরা হিসাবে বাজেট ঘাটতির অর্থায়নের হিসাব। অর্থায়নের উৎস আমাদের মোট অর্থায়নের উৎস 6,03,681 কোটি টাকা। এই উৎসটা কোত্থেকে আসবে শতকরা হিসাবে আমরা দেখাচ্ছি। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত কর 54.7%। জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত আমাদের 2.6%। কর ব্যতীত প্রাপ্তি 7.1%। আভ্যন্তরীণ ঋণ 18.8%। তারপর রয়েছে বৈদেশিক ঋণ 16.2%। 16.2%। এ হচ্ছে এই যে 6,03,681 কোটি টাকার বাজেট। এই বাজেটের টাকাটা সার্বিকভাবে কোত্থেকে আসবে তার একটা শতকরা হিসাব এখানে পাইচার্টের মাধ্যমে উপস্থাপন করা হলো।
অর্থায়ন 6,03,681 কোটি টাকার আমরা টাকার অঙ্কে দেখাচ্ছি বৈদেশিক ঋণ 16.2 ভাগ 97,796.32 টাকা। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত কর 3,03,213.50 কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর 15,695.70 কোটি টাকা। কর ব্যতীত প্রাপ্তি 42,861.35 কোটি টাকা। আভ্যন্তরীণ ঋণ 1,13,492.02 কোটি টাকা। বৈদেশিক অনুদান 3,622.8 কোটি টাকা। এই ছিল আমাদের মোট অঙ্কের হিসাবে কোন খাত থেকে কত টাকা আমরা পাচ্ছি। অর্থায়নের উৎস 6,03,681 কোটি টাকার আভ্যন্তরীণ উৎস। এবার আমরা উৎস থেকে জাতীয় রাজস্ব বোর্ড, এখানে আবার আমরা একটু পরিষ্কার করে দেখাচ্ছি। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক 54.7%-এ আমাদের অর্থের পরিমাণ, যা 3,30,213.50 কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর 2.6%, টাকার পরিমাণ 15,695.70 কোটি টাকা। কর ব্যতীত প্রাপ্তি 7.1%, টাকার পরিমাণ 42,861.35 কোটি টাকা। আভ্যন্তরীণ ঋণ 18.8%, টাকার পরিমাণ 1,13,492.02 কোটি টাকা। বাহ্যিক উৎসের হিসাবটা ও বৈদেশিক অনুদান 0.6%, টাকার পরিমাণ আমাদের 3,622.8 কোটি টাকা। বৈদেশিক ঋণ 16.2%, টাকার পরিমাণ বৈদেশিক ঋণ 97,796.32 কোটি টাকা। এইভাবে আমরা অর্থায়ন হিসাবটা বিভিন্ন চকে পাইসাইটে তালিকার মাধ্যমে উপস্থাপন করেছি। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক যে নিয়ন্ত্রিত কর 3,30,231, আমরা ফ্যাকশনটা রাখি না এখানে। সেইখান থেকে আমরা এখানে মূল্য সংযোজন কর, যেটাকে 54.7%, এটা আসবে আমাদের তিনটা খাত থেকে। সেই খাতগুলো এখানে আমাদের এখানে এই মূল্য সংযোজন কর আমাদের 38.7%। তারপর আমদানি শুল্ক আমাদের 11.5%। আয়কর রয়েছে 31.8%। সম্পূরক শুল্ক রয়েছে 16.5%। ও তারপর আমাদের রয়েছে অন্যান্য 1.5%। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত কর 54.7%, টাকার পরিমাণ 3,30,000 কোটি টাকা। মূল্য সংযোজন কর 38.7%, 1,27,710 কোটি টাকা। আমদানি শুল্ক 11.5%, 37,950 কোটি টাকা। আয়কর 31.8%, 1,04,940 কোটি টাকা। সম্পূরক শুল্ক 16.5%, 54,450 কোটি টাকা। অন্যান্য 1.5%, 4,950 কোটি টাকা।
এই ছিল জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত করগুলোর আয়ের হিসাব। সম্পদের ব্যবহার অর্থাৎ এগুলো কোথায় ব্যয় হবে, ভর্তুকি, পেনশন এবং প্রণোদনা, একে আমরা একসাথে বিবিধ হিসাবে উপস্থাপন করব। এই জন্য সম্পদের ব্যবহার 6,03,681 কোটি টাকার আমরা এখানে দেখাচ্ছি। ভর্তুকি ও প্রণোদনা বা পেনশন বিবিধ 0.8%, শিল্প ও অর্থনৈতিক সার্ভিস 0.7%, গৃহায়ন 1.1%, জনশৃঙ্খলা ও নিরাপত্তা 4.8%, সামাজিক নিরাপত্তা ও কল্যাণ 5.7%, জনপ্রশাসন 18.7%, প্রতিরক্ষা 6.2%, কৃষি 5.3%, স্বাস্থ্য 5.4%, জ্বালানি ও বিদ্যুৎ 4.5%, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন 7.0%, পরিবহন ও যোগাযোগ 11.9%, সুদ 11.4%, শিক্ষা ও প্রযুক্তিতে 15.7%। তারপর সর্বশেষে বিনোদন ও সংস্কৃতি ও ধর্ম 0.8%। এগুলো সম্পদের ব্যবহারের শতকরা হিসাব। ভর্তুকি ও প্রণোদনা সহ সম্পদের হিসাবের বিবিধ, এটা আমাদের শিল্প অর্থনীতি সার্ভিসের 4,000 টাকার হিসাবে আমরা এখন দেখাচ্ছি 4,225.76 কোটি টাকা। বিনোদন ও সংস্কৃতিতে ও ধর্মের 4,829.45% টাকা। গৃহায়নের 6,640.49 কোটি টাকা। জনশৃঙ্খলা ও নিরাপত্তাতে 28,976.69 কোটি টাকা। সামাজিক নিরাপত্তা ও কল্যাণে আমাদের 34,409.81 কোটি টাকা। জনপ্রশাসনে 1,12,888.35 কোটি টাকা। প্রতিরক্ষায় 37,428.22 কোটি টাকা। কৃষিতে আমাদের 31,995.09 কোটি টাকা। স্বাস্থ্যতে 32,598.77 কোটি টাকা। জ্বালানি ও বিদ্যুতে 27,165.64 কোটি টাকা। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে 42,256.67 কোটি টাকা। পরিবহন ও যোগাযোগে 71,838.03 কোটি টাকা। শিক্ষা ও প্রযুক্তিতে 94,777.91 কোটি টাকা। সুদে আমাদের 88,819.63 কোটি টাকা। আমাদের ভর্তুকি, প্রণোদনা ও পেনশনে বিবিধতে আমাদের 4,829.45 কোটি টাকা। এইগুলো সম্পদের ব্যবহারের টাকার হিসাব। আমরা সেটাকে পাইসারি দেখাচ্ছি। সম্পদের ব্যবহার সুদসহ শিক্ষা ও প্রযুক্তিতে 15.7%, পরিবহন ও যোগাযোগে 11.9%, সুদ 11.4%, সামাজিক নিরাপত্তা ও কল্যাণে 5.7%, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে 7%, তার ভর্তুকি, প্রণোদনা সহ বিভিন্ন অংশে আমাদের 0.8%, বিনোদন, সংস্কৃতি ও ধর্মে 0.8%, তারপর শিল্প অর্থনৈতিক সার্ভিস, অর্থনৈতিক বিনোদন, শিল্প অর্থনৈতিক সার্ভিসে 0.7% ও বিনোদনে বিনোদন ও সংস্কৃতি 0.8%। জনশৃঙ্খলা ও নিরাপত্তায় আমাদের রয়েছে 4.8%।
জ্বালানি ও বিদ্যুতে 4.5%, স্বাস্থ্য 5.4%, প্রতিরক্ষা 5.5%, জনপ্রশাসনে আসা 18.7%। এই ছিল শতকরা হিসেবের পাই সাইডের একটি। এবার আমরা পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়টা বাজেটের যে অর্থায়নের যে বিষয়টা, বাজেট যে 6,03,691 কোটি টাকার বাজেট, এই বাজেটকে দুটা অংশে বিভক্ত করা হবে, পরিচালন ব্যয়, উন্নয়ন ব্যয়। এই পরিচালন ব্যয়ে ধরা হয়েছে 3,67,603 কোটি টাকা অর্থনৈতিক বিশ্লেষণ। এটা দুটো বিশ্লেষণ থাকবে, একটা অর্থনৈতিক বিশ্লেষণ, একটা খাতওয়ারি বিশ্লেষণ। আমি প্রথমে পরিচালন ব্যয়ের অর্থনৈতিক বিশ্লেষণটা উপস্থাপন করছি। সেখানে বেতন ভাতা বাবদ আমাদের যাবে 19%, সুদ 18.7%, সাহায্য ও মজুরি 19.1%, পণ্য সেবা 9.9%, তারপর সম্পদ ও সম্পদ সংগ্রহতে যাবে 5.9%, পেনশনে যাবে 5.9%, ভর্তুকি ও প্রণোদনাতে যাবে 12.6%, শেয়ার ও ইকুইটিতে যাবে 3%, তারপর আভ্যন্তরীণ ব্যয় অন্যান্য থোক বরাদ্দে বাবদ ব্যয় হবে 2.8%। অর্থনৈতিক বিশ্লেষণ আমরা এখানে উপস্থাপন করেছি। পরিচালন ব্যয় 3,66,606 কোটি টাকার অর্থনৈতিক খাত ভিত্তিক বিশ্লেষণ। শিল্প অর্থনৈতিক সার্ভে 0.8%, বিবিধ 1.4%, সুদ 18.7%, শিক্ষা ও প্রযুক্তি 13.7%, 2%, প্রতিরক্ষা 8.4%, জনশৃঙ্খলা নিরাপত্তা 6.8%, পেনশন 7.7%, তারপর জনপ্রশাসন 11.8%, পরিবহন ও যোগাযোগে 2.7%, সামাজিক নিরাপত্তা ও কল্যাণে 6.3%, স্বাস্থ্য 4.7%, কৃষি 2.5%, ভর্তুকি ও প্রণোদনাতে 12.6%, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে 1.7%, গৃহায়নে 0.5%, বিরোধ সংস্কৃতিতে 0.6%। এই গেল আমাদের পরিচালন ব্যয়ের দুটো হিসাব, একটি খাত ভিত্তিক, একটি অর্থনৈতিক বিশ্লেষণ। এবার আমরা আসি উন্নয়ন ব্যয়ের হিসাব। উন্নয়ন ব্যয় যে বাজেটের 6,03,681 কোটি টাকার মধ্যে আমরা 3,67,606 কোটি টাকা ব্যয় করেছি পরিচালন ব্যয়ে। বাকি টাকাটা আমরা ব্যয় করব উন্নয়ন বাজেটের ব্যয় 2,37,068 কোটি টাকা। এটা আমাদের সামাজিক ও নিরাপত্তা খাতে, নিরাপত্তা ও কল্যাণে 3% ব্যয় হবে, জনপ্রশাসনে 6.4%, কৃষিতে 5.6%, স্বাস্থ্যতে 6.6%, জ্বালানি ও বিদ্যুতে 11.5%, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে 15.1%, পরিবহন ও যোগাযোগে 25.8%, শিক্ষা ও প্রযুক্তিতে 19.7%, অন্যান্যতে 6.3%। বাজেটে এডিবির আকার। বাজেটে এডিবির আকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,25,325 কোটি টাকা ধরা হয়েছে। এই যে উন্নয়ন বাজেট রয়েছে আমাদের, এই উন্নয়ন বাজেটের একটি বড় অংশ হচ্ছে
এলডিপি বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সেই কর্মসূচিতে নেওয়া হয়েছে 2,25,325 কোটি টাকা। এই এডিপির 2,25,325 কোটি টাকার অর্থায়ন কোথায় থেকে আসবে? রাজস্ব উদ্বৃত্ত। রাজস্ব উদ্বৃত্ত হবে আমাদের 60,160 কোটি টাকা, অর্থাৎ রাজস্ব আয় থেকে রাজস্ব ব্যয় বাদ দিলে যা থাকে সেই টাকাটা এখানে রাজস্ব উদ্বৃত্ত। এই রাজস্ব উদ্বৃত্ত আমরা এখানে নিয়েছি। তারপর অভ্যন্তরীণ ঋণ আমাদের পরিশোধ করতে হবে। ব্যাংক থেকে যে ঋণ নিয়েছি এই টাকাটা 76,452 কোটি টাকা। ব্যাংক বহির্ভূত থেকে ঋণ নিই 37,001 কোটি টাকা। এই টাকাটা আমাদের কি করতে হবে, যে আমাদের যুগের মধ্যে আসবে, রাজস্ব উদ্বৃত্তের সাথে এটা যুগের মধ্যে আসবে। এই টাকাটা এখানে প্লাস চিহ্ন দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি। এই টাকাটা আমাদের যুগের মধ্যে আসবে। উপবোধ, এই উপবোধে দুটোর যোগ হচ্ছে আমাদের 1,13,453 কোটি টাকা। পরিচালন ব্যয়ের হিসাবগুলো যা আসবে এখানে, এটা আমাদের বিয়োগ হবে। এই অংশটা যোগ হবে কার সাথে? এই রাজস্ব উদ্বৃত্তের সাথে এই টাকাটা যোগ হবে। এটা ব্যয় হয়ে যাবে আমাদের হিসাবটাতে। পরিচালন মূলধন ব্যয় 32,660 কোটি টাকা। স্ক্রিন ব্যয় 3,176 কোটি টাকা। বৈদেশিক ঋণ পরিশোধ 14,450 কোটি টাকা। খাদ্য বাজেট নিট 1,383 কোটি টাকা। এডিবি বহির্ভূত উন্নয়ন ব্যয় 1,500 কোটি টাকা। অভ্যন্তরীণ ঋণ ও অগ্রিম 4,506 কোটি টাকা। এটার উপমোট 57,675 কোটি টাকা। তাহলে আমরা পরিচালন ব্যয় হিসাবটা পেলাম। এই টাকাটা আমাদের বিয়োগ হয়ে যাবে আভ্যন্তরীণ হিসাব। এবার মোট আভ্যন্তরীণ সম্পদের হিসাব। আভ্যন্তরীণ সম্পদের হিসাব কিভাবে করব আমরা? এইটার সাথে এটা যোগ করে এটা বিয়োগ করে দিব। এটার সাথে এই উপমোট এটা যোগ হবে, এটা বিয়োগ করে আমরা আভ্যন্তরীণ সম্পদের হিসাব পাবো। তারপর পরে আসবে বৈদেশিক হিসাব। এই আভ্যন্তরীণ হিসাবের মধ্যে উপমোট 60,160 কোটি টাকা। এটার সাথে যোগ হবে উপমোট 1,13,453 কোটি টাকা। এটাও যোগ হবে উপমোট 57,675 কোটি টাকা। এটা বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হওয়ার পরে আমাদের এই টাকাটার হিসাব হচ্ছে 1,15,938 কোটি টাকা। অবশ্যই বুঝতে পেরেছেন আপনারা হিসাবের ক্যালকুলেশন। মোট বৈদেশিক সম্পদ প্রকল্প সাহায্য পাচ্ছি আমরা 88,024 কোটি টাকা। বিশেষ উন্নয়ন সহায়তা ঋণ আমরা পাচ্ছি 21,363 কোটি টাকা। এই দুটো টাকার হিসাব 1,09,387 কোটি টাকা। এখন আভ্যন্তরীণ সম্পদ আর মোট বৈদেশিক সম্পদ এই দুটো যোগ করলে আমাদের এডিপির 2,25,325 কোটি টাকার অর্থায়ন হিসাবটা আমরা পাচ্ছি। মোট এডিপির অর্থায়নের হিসাব এটা আমরা পাচ্ছি এই 2,25,325 কোটি টাকা। বাজেটে জিডিপির আকার, আমাদের জিডিপির পরিমাণ, যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট আভ্যন্তরীণ জাতীয় আয়ের যে হিসাবটা 34,62,597 কোটি টাকা। এই জিডিপির একটা অংশ মোট আয় মোট ব্যয় হিসাব ধরা হয়। সবসময় বাজেটটা জিডিপির একটা অংশ হিসাবে নেওয়া হয় জিডিপি থেকে। জিডিপির পরিমাণ ধরা হয়েছে এবছর 34,62,597 কোটি টাকা। বাজেটে জিডিপির বরাদ্দ আমরা দেখাচ্ছি। প্রস্তাবিত আয়, এই যে আমরা যে জিডিপির পরিমাণটা দেখিয়েছি সেই জিডিপির পরিমাণের 11.3% বাজেটে প্রস্তাবিত আয় ধরা হয়েছে, যেটা 6,03,000
691 কোটি টাকা। প্রস্তাবিত ব্যয় জিডিপির 17 না, যে বাজেটের জিডিপির আয়ের পরিমাণটা আমাদের যে ধরা হয়েছে 3,89,000 কোটি টাকা, প্রস্তাবিত ব্যয় জিডিপির 17.43%। এই 17.43% হচ্ছে আমার 6,03,681 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে প্রস্তাবিত ঘাটতির জিডিপির 6.01%। এই 6.01% আমাদের ঘাটতি রয়েছে। ব্যক্তির শ্রেণী, এবার আসে আমি করের দিকে। ব্যক্তি শ্রেণীর প্রস্তাবিত কর ধাপ। প্রস্তাবিত কর হার 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা পর্যন্ত আমাদের এবার বাজেটে কর শূন্য, অর্থাৎ যাদের আয় 3 লক্ষ টাকা পর্যন্ত আছে তাদের কোনো কর দিতে হবে না। তারপর পরবর্তী 1 লক্ষ টাকা, অর্থাৎ 3 লক্ষ টাকার উপরে আপনি যদি আরো 1 লক্ষ টাকা বেশি আয় করেন, সেই ক্ষেত্রে আপনার কর দিতে হবে 5%। পরবর্তীতে 3 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকার পরে আরো যদি 3 লক্ষ টাকা বেশি হয়, অর্থাৎ মোট 4 লক্ষ টাকা যদি বেশি আয় করেন, তাহলে আপনাকে কর দিতে হবে 10%। পরবর্তী 4 লক্ষ টাকার হিসাব কর দিতে হবে 15%। পরবর্তী 5 লক্ষ টাকার কর দিতে হবে 20%। পরবর্তী অবশিষ্ট আয়ের জন্য কর দিতে হবে আমাদের 25%। এ হচ্ছে ব্যক্তি শ্রেণীর প্রস্তাবিত কর ধাপ এবার বাজেটে। তবে এটা লক্ষণীয় যে 2020-21 প্রস্তাবিত বাজেটের যে কর ধাপ ছিল, এই বছরে সেটাই অর্থমন্ত্রী রেখে দিয়েছেন, কোনো পরিবর্তন করেননি। করমুক্ত আয়ের সীমা। করমুক্ত আয়ের সীমা প্রস্তাবিত আয়। সাধারণ করদাতা প্রস্তাবিত আয় 3 লক্ষ টাকা। যাদের 3 লক্ষ টাকা আয় আছে তাদের কোনো কর দিতে হবে না। মহিলা 65 বছরের ঊর্ধ্বে বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, মহিলা ও 65 বছরের বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, যে তাদের জন্য রয়েছে করমুক্ত 3,50,000 কোটি টাকা। 3,50,000 টাকা, কোটি নয়, 3,50,000 টাকা। যে যারা 65 বছরের বয়স্ক এবং 65 বছর বয়স এবং অথবা মহিলা, এদের জন্য 3,50,000 টাকা। প্রতিবন্ধী করদাতার জন্য আমাদের 4,50,000 টাকা। এরা 4,50,000 টাকা পর্যন্ত আয় করলে তাদেরকে কর দিতে হবে না, পরে দিতে হবে। গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধা, এদের করের হিসাব 4,75,000 কোটি টাকা। তৃতীয় লিঙ্গের করদাতায় এটা এবছরে ইনক্লুড হয়েছে, আমি দেখেছি। তো এখানে দেওয়া হয়েছে 3,50,000 কোটি টাকা। এছাড়াও আমাদের কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের ক্ষেত্রে এরূপ সন্তান পোষ্যের জন্য করমুক্ত আয় সীমা 50,000 টাকা বা তার একটু বেশি। বাজেটে জিডিপির প্রবৃদ্ধি 7.2% ধরা হয়েছে। 7.2% জিডিপির প্রবৃদ্ধি। মুদ্রাস্ফীতির পরিমাণ ধরা হয়েছে বাজেটে 5.3%। মেগা প্রকল্প বাজেটে 14টি মেগা প্রকল্প ধরা হয়েছে এবছর। 14টি মেগা প্রকল্পের মধ্যে আমরা মোট বরাদ্দ ধরা হয়েছে 58,000 কোটি টাকা। এই 14টি মেগা প্রকল্পের বরাদ্দ 58,000 কোটি টাকা। মেগা প্রকল্পটি সচিত্র এখানে আছে। এবার আমরা 14টি প্রকল্প কি কি আপনাদের অবগতির জন্য উপস্থাপন করার চেষ্টা করছি। আপনাদের ধৈর্য বিচ্যুতি ঘটতেছে, এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমাদের যে বাজেট, রাষ্ট্রীয় বাজেটে বিশাল একটি ব্যাপার, অতটুকু উপস্থাপন করা আমার দ্বারা সম্ভব নয় স্বল্প পরিসরে। তো যতটুকু আমি আমার যোগ্যতা এবং অভিজ্ঞতার দ্বারা সম্ভব ততটুকু
উপস্থাপনের চেষ্টা করছি। জানি না আপনাদের কতটুকু একজন জ্ঞানের তৃষ্ণা এখান থেকে পরিপূর্ণ হবে। আমার অক্ষমতার জন্য আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এটা তার ছবি। এখানে বরাদ্দের পরিমাণ 18,426 কোটি টাকা। মেগা প্রকল্প পায়রা বিদ্যুৎ বন্দর সমুদ্র বন্দর, এটা পায়রা সমুদ্র বন্দর, এটার জন্য বরাদ্দ রয়েছে 300 কোটি টাকা। মেগা প্রকল্প দোয়াজারি, রামু, কক্সবাজার এবং রামু মিয়ানমারের নিকট গুন্দম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ। এই প্রকল্পটা, এটার বরাদ্দ রয়েছে আমাদের 1,425 কোটি টাকা। মেগা প্রকল্প মেট্রো রেল 6, বরাদ্দের পরিমাণ 4,807 কোটি টাকা। মেগা প্রকল্প পদ্মা সেতু রেল প্রকল্প, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, এই প্রকল্পের জন্য এবছর এই বরাদ্দ দেওয়া হয়েছে 3,823.51 কোটি টাকা। মেগা প্রকল্প পদ্মা সেতু প্রকল্প, পদ্মা সেতু আমাদের বৃহৎ প্রকল্প, এটাতে আমাদের সবচেয়ে স্বপ্নের সেতু এটি। এখানে বরাদ্দের পরিমাণ রয়েছে 3,500 কোটি টাকা। এটা কয়েক বছর যাবৎ হচ্ছে। আগামী বছরে এই পদ্মা সেতুর কাজ সম্পন্ন হবে বলে আমাদের অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী এবং আশাবাদ ব্যক্ত করেছেন। আমরাও পদ্মা সেতুর সুফল পাবো, অর্থনৈতিক উন্নয়ন হবে। মেগা প্রকল্প আমাদের কয়লা বিদ্যুৎ প্রকল্প, এটার জন্য বরাদ্দ রয়েছে আমাদের 6,162 কোটি টাকা। মেগা প্রকল্প কর্ণফুলী টানেল প্রকল্প, যেটা আপনি এখন সচিত্র প্রতিবেদন দেখছেন। এই সমুদ্র কর্ণফুলী নদীর ভিতরে যেই সুড়ঙ্গ করে যে যোগাযোগের ব্যবস্থা করা হবে, সেই সুড়ঙ্গগুলো আমরা দেখছি। অদ্ভুত একটি ব্যাপার, আমাদের একটি দৃশ্যমান। এটার জন্য বরাদ্দ রাখা হয়েছে এই বছর 1,650 কোটি টাকা। মেগা প্রকল্প ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এইটা ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য বরাদ্দ রয়েছে আমাদের 3,227.20 কোটি টাকা। মেগা প্রকল্প সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এই রোডটা ঢাকার টাউনের ভিতরে, এটা এলিভেটেড ওয়েকে সাপোর্ট করার জন্য বরাদ্দের পরিমাণ 5,576.80 কোটি টাকা। মেগা প্রকল্প চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি, আমাদের যে প্রাথমিক শিক্ষার জন্য একটি বড় প্রকল্প হাতে নিয়েছেন সরকার। প্রাথমিক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রাথমিক বিদ্যালয় সবগুলোকে জাতীয়করণ করেছেন। তারপর এখানে তাদের শিক্ষা উন্নয়ন কর্মসূচি জোরদারের জন্য চতুর্থ প্রাথমিক উন্নয়ন কর্মসূচি PEDP4 এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ওয়াটার সোর্স নিরাপদ পানির উৎস স্থাপনের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা চক মোতাবেক প্রেরণ প্রসঙ্গে আমাদের একটা চিঠি পাঠানো হয়েছে 4/9/2019। সেই প্রকল্পের আন্ডারে বরাদ্দ রয়েছে আমাদের 5,053 কোটি টাকা। মেগা প্রকল্প বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু নির্মাণ, বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু নির্মাণে আমাদের এবছর এটা বরাদ্দের পরিমাণ 3,580 কোটি টাকা। মেগা প্রকল্প ডিপিজি এলাকায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ, এটার জন্য বরাদ্দ রয়েছে আমাদের
51.11 কোটি টাকা, মেগা প্রকল্প শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণ, এটার জন্য বরাদ্দ রাখা হয়েছে 2,827.52 কোটি টাকা। এই গেল মেগা প্রকল্পের। আমরা এবার বাজারে যে সকল পণ্যের দাম কমবে, এখানে পণ্য আমি মুসলিমীয় কয়েকটি পণ্য দেখেছি, আরো অনেকগুলো পণ্য রয়েছে। আপনারা ওয়েবসাইট থেকে এগুলো তথ্য বা পত্রপত্রিকা তৈরি নিতে পারবেন। আমি কয়েকটি পণ্যের দাম দেখেছি। স্যানিটারি ন্যাপকিন, দেশি গৃহস্থালী সরঞ্জাম, ক্যান্সারের ওষুধ, দেশি রাউডার হেডফোন, শৌচাগার ফ্যান, ইস্পাত ও অন্যান্য। বাজারে যে সকল পণ্যের দাম কম বাড়বে, বাজারে যে সকল পণ্যের দাম বাড়বে, মুঠোফোন, 2 সিগারেট, 3 বিদেশি মাংস, মাশরুম ও গাজর ও টমেটো, বিদেশি বিস্কুট, বিদেশি সাবান, মদ, অন্যান্য আরো অনেকগুলো আইটেম রয়েছে। এইগুলোর ভিতরে আমার দীর্ঘ হয়ে যাচ্ছে বিদায় আমি এগুলো একটু সংক্ষেপ করে নিয়েছি। বাজেট মূল্যায়ন, আমরা এতক্ষণ পর্যন্ত জাতীয় বাজেট উপস্থাপন করেছি। উপস্থাপনের জাতীয় বাজেটের মূল অংশগুলো আমি কাঠামোটা দাঁড় করানোর চেষ্টা করেছি। সে কাঠামো দাঁড় করানোর পরে আমি এখানে বাজেটের কিছু মূল্যায়ন আপনাদের জন্য লিপিবদ্ধ করছি। বাজেট 2021-22 বিশ্লেষণ ও প্রতিক্রিয়া বাজেটের সুফল বাস্তবায়নের উপর নির্ভরশীল। অর্থাৎ বাজেটটা বাস্তবায়ন হবে তার বাস্তবায়নের উপর। বাজেট যদি আমাদের এই 6,03,681 কোটি টাকার যে বাজেট, সেই বাজেটটা যদি আমরা যদি বাস্তবায়ন করতে না পারি, সেটা বাজেট যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, তার থেকে কোনো সুফল আমরা পাবো না। তো আমরা এখানে জীবন জীবিকার প্রাধান্য দিয়ে শুধু সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ, এটা ছিল আজকের বাজেটের আমাদের 2020-21 বাজেটের স্লোগান। শিরোনামে প্রস্তাবিত বাজেট 2021-22 বাজেটের 3রা জুন সংসদে উপস্থাপন করা হয়। এই সরকারের প্রতিটি বাজেটের রেকর্ড ভেঙেছে। বিশ্বব্যাপী মহামারী করোনার প্রভাবে বিশ্বব্যাপী গত বছর থেকে সবার জীবন তথা স্বাস্থ্য ও জীবিকা তথা অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রায় প্রতিটি ক্ষেত্রে এক অস্বাভাবিক, অসাধারণ, অস্থির, অনিশ্চিত, বিপজ্জনক, ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা এখনো চলমান। এই পরিস্থিতিতে 2021-22 অর্থবছরের প্রস্তাবিত বাজেটটি জীবনকে সুরক্ষা অর্থাৎ স্বাস্থ্য ঝুঁকিকে ন্যূনতম রাখার কৌশল গ্রহণের মাধ্যমে জীবিকা তথা অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি সঞ্চারের উদ্দেশ্যে প্রাধান্য দিয়ে প্রণয়ন ঘোষিত হয়েছে। সার্বিক পর্যালোচনায় 2021-22 অর্থবছরের বাজেটটিতে জীবন ও জীবিকার মধ্যে অত্যন্ত চমৎকার সমন্বয়ের বিভিন্ন দিক প্রতিফলিত হয়েছে, যেমন স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, কৃষি ও অর্থনৈতিক পুনরুদ্ধার, অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিশীলতা আনয়ন, নতুন বিনিয়োগ আকর্ষণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি ইত্যাদির জন্য বরাদ্দ বৃদ্ধি, কর অবকাশ সহ নানা ধরনের ছাড় ও মৌকুফের বিষয়গুলো অগ্রাধিকার পেয়েছে। কিন্তু বিগত বছরগুলোর বাজেট বাস্তবায়ন পর্যালোচনা করলে এই ধারণা স্পষ্ট যে বাজেট পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে না। চলতি অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে সংশোধিত এডিবির প্রায় 13,865 কোটি টাকার বরাদ্দের অনুকূলে জুলাই 2020 থেকে এপ্রিল 2021-এর 10 মাসে ব্যয় হয়েছে 4,000 কোটি টাকার মতো, যেটি বরাদ্দের 29%। এই পরিস্থিতিতে করোনাকালীন এই দ্বিতীয় বাজেটটিতে স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, কৃষি, অর্থনৈতিক পুনরুদ্ধার, অর্থনৈতিক গতিসঞ্চার, নতুন বিনিয়োগ আকর্ষণ, নতুন উদ্যোগ শ্রেণী সৃষ্টির ঘোষিত বরাদ্দ, রাজস্ব প্রণোদনা, নতুন নতুন পলিসি সমূহ, অবকাঠামোগত মেগা প্রকল্পের ব্যয় বরাদ্দগুলোর কার্যকরভাবে বাস্তবায়ন এবং প্রয়োগের সব ব্যবস্থা নিশ্চিতকরণ পূর্বক রাজস্ব আদায় এবং ঘাটতি অর্থ সংস্থানে
গতিশীল নেতৃত্বে সমাবেশ ঘটাতে পারলে বাজেট ফলাফল ইতিবাচক হবে। চলতি অর্থবছর 2020-21 এবং প্রস্তাবিত বাজেট 2021-22 দুটোই করোনাকালীন বাজেটে করোনা মোকাবেলা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষ্যে ঘোষিত বিভিন্ন নীতি কৌশল প্রণোদনাগুলো কার্যকর বাস্তবায়ন এবং বিভিন্ন সময়ে গৃহীত সরকারের মৌলিক অঙ্গীকারগুলো, যেমন প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত 23টি প্যাকেজের প্রায় 1,28,441 কোটি টাকা প্রণোদনার সময় বৃদ্ধি, সরকারি ব্যয়ে কর্মসৃজনকে প্রাধান্য প্রদান, বিলাসী ব্যয় হ্রাস ও নিরুৎসাহিত করা, ছোট মাঝারি শিল্পের জন্য স্বল্প সুদের ঋণ প্রবর্তনের সুবিধা চালু রাখা, সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতাধীন এবং বাজারে মুদ্রা সরবরাহ বৃদ্ধির যাবতীয় কার্যক্রম চালু রাখা সহ সুষ্ঠু বাস্তবায়নের অধিক কঠোরতা প্রকাশ করছি। উদাহরণস্বরূপ 23টি প্যাকেজের বিশাল প্রণোদনা এখনো কুটির, অতি ক্ষুদ্র, অতি ছোট, মাঝারি অনানুষ্ঠানিক সেক্টরে নিয়োজিত ক্ষুদ্র মাঝারি শিল্প ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, বিশেষ করে কৃষিভিত্তিক এবং রপ্তানিমুখী শিল্পগুলোর জন্য প্রণোদনার অর্থ ছাড় হয়নি। যথাযথ পদ্ধতি ও প্রবর্তন পূর্বক সিএমএমইউ খাতে প্রণোদনার অর্থ ছাড়করণ সহ আর্থিক সহায়তা দিলে কর্মসংস্থান, গ্রামীণ অর্থনীতির তেজীকরণ এবং চাহিদা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখবে। এই বাজেটে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সামাজিক সুরক্ষা খাতে মোট 1,07,614 কোটি টাকার বরাদ্দ, যেটি বাজেটের 17.8%, জিডিপির 3.11%। এই সরকার 2008-09 অর্থ বছরে 13,845 কোটি টাকার বরাদ্দ দিয়েছিলেন, যেটি চলতি বাজেটে প্রায় 7 গুণ বৃদ্ধি পেয়ে 95,574 কোটি টাকা দাঁড়িয়েছে। বয়স্ক ভাতা সংখ্যা বৃদ্ধি, মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধি, প্রতিবন্ধীদের জন্য পুনর্বাসন কেন্দ্র স্থাপন, নগদ সহায়তা সহ 130টিরও বেশি নানা কর্মসূচির মাধ্যমে সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য স্থির করা হয়েছে। ছোট, অতি ক্ষুদ্র, অতি ছোট, মাঝারি সিএমএমএম এর সহায়তায় স্বাস্থ্য খাতে নানা কর্মসূচি, কৃষিতে গুরুত্ব দিয়ে সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাজেট অতি দরিদ্রের হার 12.3% থেকে 2023-24 এর মধ্যে 4-5% নামিয়ে আনার পরিকল্পনা ঘোষণা করেছে সরকার। এই চিন্তা চেতনা বাজেটের একটি উল্লেখযোগ্য দিক। প্রস্তাবিত বাজেটে দেশি শিল্পকে সুরক্ষা দান, করোনাজনিত কারণে ক্ষতি কাটিয়ে ওঠার জন্য নতুন শিল্প স্থাপনে ও বর্তমান শিল্প সম্প্রসারণে এবং সর্বোপরি শিল্প ব্যবসা বাণিজ্যিক গতি সঞ্চারের লক্ষ্যে অনেক ধরনের কর ছাড়, রাজস্ব সংস্কার সহজীকরণ করা হয়েছে। কর ছাড় অব্যাহতি, অবকাশ এবং কৌশলের মধ্যে অন্যতম টার্নওভার 0.5 থেকে 0.25%, পাবলিক ও প্রাইভেট কোম্পানির জন্য 2.5% কর ছাড়, একক ব্যক্তি কোম্পানির ক্ষেত্রে 32.5 থেকে 25% কর হার, আয়শূন্য সম্পদের উপর সারচার্জ বাতিল, ন্যূনতম সারচার্জ বিলুপ্ত করা, আমদানি পর্যায়ে শিল্পের কাঁচামালের উপর অগ্রিম কর 4% থেকে 3%, সিমেন্ট ও লৌহ জাতীয় শিল্পের ক্ষেত্রে আমদানিকৃত কাঁচামালের উপর 3 থেকে 2% হ্রাস, মেড ইন বাংলাদেশ ব্র্যান্ড প্রতিষ্ঠায় মেগা শিল্পে 20 বছর কর অবকাশ, হোম অ্যাপিয়ারেন্স ও আইটি সংযোজন শিল্পের জন্য 10 বছরের কর ছাড়, মানব সম্পদ উন্নয়নে পেশাগত প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপনে 10 বছরের কর্মকূপ, পেরি আরবান এলাকায় ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ ছাড়া হাসপাতালের প্রতিষ্ঠার ক্ষেত্রে 10 বছরের কর অব্যাহতি, অটোমোবাইল, 3 হুইলার, 4 হুইলার এবং হালকা প্রকৌশল শিল্পের জন্য কর ছাড়, এমইই এর এবং নারী উদ্যোক্তাদের জন্য 70 লাখ টার্নওভার কর মুক্ত রাখা সহ নানা ধরনের প্রণোদনা দেওয়া হয়েছে। কৃষিখাতে সার, বীজ, কীটনাশক ইত্যাদির আমদানিতে শূন্য শুল্ক অব্যাহত থাকবে এবং
বিভিন্ন যন্ত্রপাতির জন্য রেয়াতি শুল্ক হার সম্প্রসারণ এবং আমদানিকৃত বিভিন্ন ফসল শাকসবজির উপর শুল্ক আরোপ এবং দেশীয় কৃষি খাতকে সমৃদ্ধ করবে। গুরুত্বপূর্ণ যানবাহন ব্যবহারে নিরুৎসাহিত করার জন্য মাইক্রোবাস, মোটরসাইকেল সংযোজন শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় ছাড়া শিল্পগুলোকে টিকে থাকা এবং সম্প্রসারণের নতুন উদ্দীপনা দিবে। বিগত 3 বছরে 2016-17 থেকে 2018-19 পর্যন্ত যথাক্রমে 7.28, 7.68 এবং 8.15% জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল এবং সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীল আলোকে 2019-20 প্রবৃদ্ধি 8.2% লক্ষ্যমাত্রার বিপরীতে বিশ্বব্যাপী করোনার প্রভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডের আক্রান্ত হওয়ার 5.2% অর্জিত হয়েছে। বাজারে 2020-21 প্রবৃদ্ধি ধরা হয়েছে 8.2%, সংশোধিত হার 6.2%। বাজেট 2021-22 জিডিপি প্রবৃদ্ধি 7.2% ধরা হয়েছে। বাজারে চাহিদা সহ অর্থনৈতিক কর্মকাণ্ডে কোভিড-19 পূর্ববর্তী অবস্থায় পুনর্বাসন করা হলে হয়তো এই প্রবৃদ্ধি অর্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা আমাদের প্রবৃদ্ধির মূল চালিকা শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা, মুদ্রাস্ফীতি 5.3% সীমাবদ্ধ রাখার আর প্রত্যেক বাজেট প্রাক্কলন করা হয়েছে। কোন ধরনের তাৎপর্যপূর্ণ নতুন করার ছাড়াই এই বিশাল এবং উচ্চবিলাসী বাজেট প্রত্যেক মাসেই আনুপাতিক হারে সততা ও আন্তরিকতার সাথে সঠিক অর্থে ও মানসম্মত ভাবে বাস্তবায়ন হলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি, অবকাঠামো ঘাটতি হ্রাস এবং দারিদ্র্য বান্ধব অন্তর্ভুক্তিমূলক এবং বিভিন্ন সামাজিক নিরাপত্তা বিধানমূলক ব্যয় ইত্যাদির মাধ্যমে সার্বিক জনকল্যাণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে শক্তিশালী ভূমিকা রাখবে। মোদ্দা প্রস্তাবিত বাজেটের সাফল্য অনেকাংশে নির্ভর করবে সারা বছরের আর্থিক কর্মকাণ্ডের মাসিক কিংবা ত্রৈমাসিক ভিত্তিতে আনুপাতিক হারে গুণগত পরিমাণগত বৈশিষ্ট্যের আলোকে মানসম্মত বাস্তবায়নের উপর। কেননা বিগত বছরের বাজেট বাস্তবায়নের উপর প্রায় 10% থেকে বৃদ্ধি পেয়ে 11% পৌঁছে গেছে। প্রস্তাবিত বাজেটের বিভিন্ন উল্লেখযোগ্য রাজস্ব প্রণোদনার বিষয়ে উল্লেখ করতে গিয়ে বলা হয়, নিম্ন আয়ের ব্যক্তি, কুটির শিল্প, ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প ব্যবসায়ীদের জন্য কোভিড-19 ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কর হার হ্রাস, কৃষি উপখাতে নিয়োজিত কৃষি যন্ত্রপাতি শুল্ক হ্রাস, ভ্যাট রেয়াত, কাস্টমের হয়রানি রোধে কর্মকৌশল ও রপ্তানিমুখী দেশীয় ও আমদানি পূরণ শিল্প ও ব্যবসায়ীকে সুরক্ষার প্রণোদনার প্রবর্তন, শুল্ক হার, কর হার হ্রাস, রাজস্ব প্রণোদনা সহ বিভিন্ন নীতি কৌশলের সহায়তায় বাজেটে রয়েছে। মোটামুটি বড় ধরনের নতুন কোনো কর আরোপ ছাড়াই এই বাজেট প্রণীত হয়েছে। সব পক্ষকে স্বস্তি দিয়ে এই বাজেট বাস্তবায়নের যে পরিকল্পনা রচিত হয়েছে সেটি দক্ষতা ও আন্তরিকতার সাথে এবং সময় মতো বাস্তবায়নের সব কর্মকৌশল গ্রহণ ছাড়া সফলতা দূর হবে। প্রস্তাবিত বাজেটের বিভিন্ন উল্লেখযোগ্য রাজস্ব প্রণোদনার বিষয়ে উল্লেখ করতে গিয়ে বলা হয়, নিম্ন আয়ের ব্যক্তি, কুটির শিল্প, ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পকে ব্যবসায়ীদেরকে কোভিড-19 ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কর হার হ্রাস, কৃষি ও শিল্প উপখাতে নিয়োজিত কৃষি যন্ত্রপাতিকে শুল্ক হার, ভ্যাট রেয়াত, কাস্টমের হয়রানি রোধে কর্মকৌশল, রপ্তানিমুখী দেশীয় আমদানি পরিপূরক শিল্প ও ব্যবসায়ীর সুরক্ষার প্রণোদনার প্রবর্তন, শুল্ক হার, কর হার হ্রাস, রাজস্ব প্রণোদনা এবং বিভিন্ন নীতি কৌশলের সহায়তা বাজেটে রয়েছে। মোটামুটি বড় ধরনের নতুন কোনো কর আরোপ ছাড়াই এই বাজেট প্রণীত হয়েছে। সব পক্ষকে স্বস্তি দিয়ে এই বাজেট বাস্তবায়নের যে পরিকল্পনা রচিত হয়েছে সেটি দক্ষতা ও আন্তরিকতার সাথে এবং সমমত বাস্তবায়নের কর্মকৌশল গ্রহণ ছাড়া সুফলতা দুরূহ হবে। বিশ্বব্যাপী বিশ্ব মহামারী কোভিড-19 বিগত কয়েক মাসে বিধ্বস্ত ও বিপর্যস্ত বিশ্বকে শিক্ষা স্পষ্ট করে দিয়েছে যে নিকট ভবিষ্যতে বহু জানা স্পষ্ট ও অজানা চ্যালেঞ্জ এবং বিপদ মোকাবেলার সময় দেখা দিতে পারে, যেটি অর্থনীতি পুনর্গঠনে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে অবশ্যই বৈচিত্র্যময়, ঝুঁকিপূর্ণ, অনিশ্চিত ঘটনার সাথে
দ্রুত তাল মিলিয়ে পরিবর্তন ও পরিমার্জনের ব্যবস্থা রেখে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলায় পূর্ব প্রস্তুতি থাকতে হবে। আমরা বাজেটের মূল্যায়ন শেষ করেছি। জাতীয় সংসদে বাজেট অনুমোদন হয় 30 জুন 2021। বাজেটের 1 জুলাই 2021 থেকে 30 জুন 2022 পর্যন্ত এই বাজেটের মেয়াদ। 1 জুলাই 2021 থেকে এই বাজেট কার্যকর। বাজেটে 2021-2022 স্লোগান আগেও বলেছি আমি, তারপরে এখানে একটু ডিজাইন করে দেখানো হচ্ছে জীবন জীবিকার প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ। জীবন জীবিকার প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ। প্রবন্ধ প্রণয়নে আমি হারাধন চন্দ্র নাথ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, কাঠিয়াট মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, হাটহাজারী, চট্টগ্রাম। মোবাইল এবং ইমেল অ্যাড্রেস। আমি বাজেটে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যারা আমার এই বাজেট অধিবেশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বা থাকছেন, আমি তাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন জানাই। আমার এই বাজেট কার্যক্রমে আমি আমার 2 সহকর্মী থেকে সার্বিক সহযোগিতা পেয়েছি। তাদের নাম এখানে আমি লিপিবদ্ধ করলাম। শাহেদা খানম, প্রভাষক, অর্থনীতি বিভাগ। আমার আরেক খণ্ডকালীন সহকর্মী, আমার প্রাক্তন ছাত্রী নূরজাহান হাবিবা, প্রভাষক, অর্থনীতি বিভাগ। ধন্যবাদ। আজকের এই বাজেট কার্যক্রম সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার ভুল ত্রুটির ক্ষমা প্রার্থনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের বাজেট উপস্থাপন এবং পর্যালোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন।